আরেকটি কাতলির মোড়ে একটা অভিসার সিনেমা হল রয়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। গানের শব্দে কান চেপে ধরে গরম চোখে তাকালো তেজ। তার মেজাজ তুঙ্গে উঠে গেছে। একে বাড়ি ফেরা নিয়ে ঝামেলা, তার উপরে জাহিদ আর ফাহিম ঘরে ফোনে এই গান জুড়ে নাচতেছে। আর নাচার কারণ হলো দুজনের ফোনই দিয়ে দিয়েছে। আর পাওয়ার সাথে সাথেই আগে তার লঙ্কাবতীর সাথে কথা বলে রাগ মিটিয়েছে। বলেছে অসুস্থ ছিল, নয়তো বোম্বে মরিচ ইচ্ছে মতো জাহিদের মুখে ফেসিয়াল করে দিত। আর মেয়েটা আরো জাহিদের জন্য কষ্ট পাচ্ছিল। কোনো ঝামেলা হয়নি বলেই ফোন কেটে দিয়ে আনন্দের ঠেলায় নেচে যাচ্ছে। তখনই রুমে জমের মতো আবির্ভূত হয় তেজের। ওদের এইসব নাটক সহ্য করতে না পেরে রাগে গজগজ করে বেরিয়ে গেল বাড়ি থেকে। হু আর ইউ, জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলল। আর অবয়বটি যে একটা মানুষ এবং পুরুষ কণ্ঠ শুনে বুঝতে পারল। রাইসা এত জোরে ধমকে চমকে উঠল। একে তো ভূতের ভয়ে প্রায় জীবন যায় যায় অবস্থা, এর মাঝে এত জোরে ধমক যেন মরার উপরে খাড়ার ঘা। সাত পাঁচ ভাবতে ভাবতে আবারও কণ্ঠনালীর হুঙ্কার ঝাড়ল সামনের ব্যক্তি। হোয়াট আর ইউ সাইলেন্ট? আনসার মাই কোশ্চেন, হু আর ইউ? রাইসার মুখ থেকে হাত সরিয়েছে। এত জোরে ঝাড়ি খেয়ে রাইসা পঞ্চ ইন্দ্রিয় কেঁপে উঠছে। তোতলাতে তোতলাতে বলল, রা 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 রা। পুরো নামটা আর বলতে পারল না। এই মনে হচ্ছে এখনই পড়ে যাবে। এসেছিল জীবন বাঁচাতে পানি খাওয়ার জন্য, এখন মনে হচ্ছে যেচে ওপরে পাঠার টিকিট কাটতে এসেছে। বুকের হাড় ভাঙা কাঁপুনিতে রাইসার আধমরা অবস্থা। এমন রা রা শুনে সামনের মানুষের রাগের চরম পর্যায়ে উঠে গেছে। পথিমধ্যে আবার বলল, গেট লস্ট। অনুমতি পেয়ে আর এক দণ্ডও দাঁড়ালো না রাইসা। অমনি তাড়াহুড়ো পা ফেলে নিজের বরাদ্দকৃত রুমে গিয়ে দরজাটা বন্ধ করলো। ভয়ে এখন পানি খাওয়ার থেকে চলে যাওয়াই শ্রেয় মনে করেছে। কিন্তু লোকটা কে এটাই বুঝতে পারছে না। আর এভাবে ধমক দিলই বা কেন? অন্ধকারে লোকটাকে দেখতেও পেল না, চুপচাপ শুয়ে পড়ল। বাড়ি এসে খাওয়ার জন্য ফ্রিজ খুলেছে তেজ। লাইট অন করার মতো ভেজালে নিজেকে জড়ালো না। যেহেতু নিজেরই বাড়ি, অন্ধকারে খুব একটা বেগ পেতে হতো না। কিন্তু ফ্রিজে কিছু না পেয়ে বিরক্তিতে ফ্রিজটা বন্ধ করে। পেছনে ঘুরতে মেয়েলি কণ্ঠে ফিসফিসিয়ে ভূত শব্দটা শুনতে পায়। জোরে চিৎকার করবে ভেবে দ্রুত মুখ ঘুরিয়ে চেপে ধরে। নাম জিজ্ঞেস করলে নিজের নামও বলতে পারে না। চোখ জ্বলজ্বল করছে তেজের। অন্ধকারে যেন চোখ দেখে তার অস্তিত্ব ঠাউর করতে পারা যাবে। তেজ দাঁতে দাঁত চেপে ধরল। এই বাড়িতে এই মেয়ে কোথা থেকে এলো? মার্জিয়া হলে ঠিকই চিনত, কিন্তু এই মেয়ে কে? হঠাৎ মনে পড়ল গ্রামের মেয়েটার কথা, যার সাথে জোর করে বিয়ে দিয়েছে। তখন শক্তপোক্ত পুরুষের দুই হাত মুঠো হলো, যার সাথে এক ছাদের নিচে থাকবে না বলে এভাবে বাড়ি ছাড়া হলো। বাড়িতে এসে প্রথমেই তার সম্মুখীন হতে হলো। কপাল ভালো যে অন্ধকার ছিল, বিড়বিড় করলো তেজ। এই অভিশপ্ত চেহারা আমি আর দেখতে চাই না, কখনোই না, কোনোদিনও না। অন্ধকারে যেন নতুন কিছুর সূচনা হলো। মেহেরিমা নওয়ান রাইসাকে পাশে বসিয়ে রেখেছে, স্বাভাবিকভাবেই বলল, তুমি পড়ালেখা কতদূর করেছ? রাইসা শুকনো ঢোক গিলে চাপা স্বরে বলে উঠল, জি, ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। মেহরিমা নওয়ান মুচকি হাসলেন। তার এত বড় ছেলের কপালে কিনা ইন্টার পড়া বাচ্চা একটা মেয়ে জুটল, যে রূপে গুণে সব দিক থেকেই সেরা। মেয়েটার মুখ দেখলেই কেমন জুড়িয়ে যায় বুকটা। জড়িয়ে ধরলে তো কথাই নেই। মাহতাব নওয়ান রাতের খাবার সময় রাইসা গিয়ে দাঁড়াতেই তার হেঁচকি উঠে গিয়েছিল। ভাত তালুতে লেগে প্রায় যাই যাই অবস্থা। মেয়েটাকে সেও প্রথম দেখে প্রায় বেহাল দশা। পরে জানতে পারলো এটা তার ছেলের বউ। তিনিও বেশ পছন্দ করেছেন রাইসাকে। এমন চাঁদের টুকরো বউ হয়তো আশা করেনি। মেহরিমা নওয়ান বলল, ঠিক আছে, আমাদের এখানের একটা কলেজে তোমাকে ভর্তি করিয়ে দিব। রাইসা হতবিহ্বল নেত্র যুগলে যেন ঠিকরে পড়ছে। এই বাড়িতে আসার পর থেকেই তিনি তাকে ক্ষণে ক্ষণে চমকে দিচ্ছেন, আশা জাগিয়ে তুলছেন এক মায়ের মতো। নাবিলা বেগম রাইসাকে বলেছিল, খুব পড়ালেখা করেছো, এত দূর
হতে হবে না, তোমার পেছনে আর টাকা পয়সা খরচ করতে পারবো না। গান্ডে পিন্ডে গিলছো, এই টাকাই তো দিতে পারবে না। আমার সংসার থেকে আর একটা পয়সাও তোমার পড়ালেখার পেছনে দিতে পারবো না, এটাই শেষ কথা। কিন্তু সানজিদা জোর করে শুধু ভর্তি করিয়েই রেখেছিল। যেহেতু গ্রামের কলেজ, ভর্তি হতে টাকা দিতে হয় না। পরীক্ষার সময় আসতে আসতে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। মাকে কোনোভাবে রাজি করিয়েছে। বিনিময়ে অবশ্যই তাকে দিন রাত গাধার খাটুনি খাটতে হবে। রাইসার মলিন মুখখানার দিকে চেয়ে মেহেরিমা নওয়ান কপালে ভাঁজ ফেলে বলেন, তোমার পছন্দের কোনো কলেজ আছে যেখানে তুমি পড়তে চাও, নাকি গ্রামের বাড়িতেই পড়তে চাও? রাইসা আলতো করে মাথা নাড়ালো, যার অর্থ পছন্দের কোনো কলেজ নেই। পড়ালেখার আশাই তো ছেড়ে দিয়েছে, আবার নতুন করে মেহেরিমা নওয়ান সেখানে আশার বীজ বপন করলেন। ঠিক আছে, চলো বলেই রাইসাকে রেডি করে নিয়ে গেলেন। গাড়ি থেকে নেমে পড়লো রাইসাকে নিয়েই। হাত ধরে ঢুকে পড়লো নিউ মার্কেটে। রাইসা একবার মেহরিমা নওয়ানের মুখের দিকে তাকিয়ে দেখছে তো একবার তার অতি যত্নে আগলে রাখা হাতের দিকে তাকাচ্ছে। আশেপাশের মানুষকে দেখার প্রয়োজনীয়তা তার নেই। সে শুধু তার শাশুড়িকে দেখে যাচ্ছে। এই হাত যেন একজন মা ধরেছে, ছেড়ে দিলেই যেন সন্তান হারিয়ে যাবে ভিড়ের মাঝে। আশপাশ দেখিয়ে মেহরিমা নওয়ান সুন্দর সুন্দর কালেকশনের দেখে প্রায় 15টা থ্রি পিস সাথে 10টা কুর্তি নিল। রাইসাকে যেহেতু কলেজে ভর্তি করে দিবেন বলে ঠিক করেছেন, তাই বোরখাও নিল 6টা, সাথে ম্যাচিং হেজাব মেকআপ। সে চায় না তার ছেলের বউ সমাজের চোখের খোরাক হোক। সর্বদা পর্দায় মুড়িয়ে রাখবে, তবেই না সতেজ থাকবে, সদ্য জন্ম নেওয়া ফুলের মতো। 4 জোড়া জুতা সহ যাবতীয় সব জিনিস নিল, যা একটা মেয়ের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়। রাইসা আসার পর কিছু দেওয়া হয়নি শ্বশুর বাড়ি থেকে। কাপড় বাবার বাড়ি থেকে যা এনেছিল তাই পরছে। ছেলের বাড়ির তো একটা দায়িত্ব আছে, ছেলে না মানুক তাতে কি আর হয়। এখন নিজের মেয়ে বলে অধিকার দিয়েছে যেহেতু, সব দায়িত্বই পালন করবে। তার ছেলে মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু সে তো পারে না। মেয়েটাকে আগলে রাখবে তার ছায়াতলে। রাইসা মার্কেট খুব কম, শুধু শাশুড়ির দিকেই তাকিয়েছিল। এত মার্কেট কখনো সে করেনি। একটা ড্রেসের পর 2টা ড্রেস কখনো পায়নি। মেকআপের আড়ালেই গড়িয়ে পড়লো 2 ফোঁটা চোখের পানি। তার কাছে এই সব কিছু কল্পনা লাগছে, যেন নিজের অস্তিত্ব বুঝতে পারছে না। চাওয়ার থেকেও বেশি কিছু পেলে সেটাকে খুব সহজে বিশ্বাস হতে চায় না। রাইসারও তেমনই মনে হচ্ছে। মার্কেট শেষ করে গাড়ি করে বাড়ির পথে যাচ্ছিল, তখন রাস্তার পাশে এক ফুচকাওয়ালা দেখে গাড়ি থামাতে বলল মেহরিমা নওয়ান। রাইসাকে বলল, তুমি ফুচকা খাবে? রাইসা মাথা নাড়ালো। মেহরিমা নওয়ান চোখ ছোট ছোট করে চাইলেন, এমন মেয়েও পাওয়া যায় যে ফুচকা পেয়েও খেতে চাইছে না। পরে ভাবলেন হয়তো শরম পাচ্ছে, তাই নিজে গাড়ি থেকে নেমে প্যাকেটে করে আনলেন। মেহরিমা নওয়ান সোফায় বসে বসে একটা একটা করে ফুচকাতে ডাল মিশিয়ে টক দিয়ে 2 মেয়ের মুখে পুরে দিচ্ছেন, আর দুজনেই বাধ্য মেয়ের মতো খাচ্ছে। আনমনে বুকের ভেতরে ব্যথা হলো রাইসার। আপন মানুষের ব্যবহার বুঝি এইরকমই হয়? সামান্যতম ভালো কথার জন্যও কোনো আপন মানুষ ছিল না তার। বাবা তো নিজের ছিল, তারপরও কখনো ছোট থেকে একবারও কোলে নেয়নি। যখন ছোট মায়ে মারতো তখন কত যে আহাজারি করেছিল, আব্বু আমাকে ছেড়ে দিতে বলো, আমি মরে যাব আব্বু, আমার অনেক ব্যথা লাগে আব্বু, আমি আম্মুর কাছে যাব, আমাকে নিয়ে যাও আব্বু, আমি তোমাদের কাছে থাকবো না। বাবা বাবা বলে ডেকেছিল, অথচ পাশেই দাঁড়িয়ে তিনি ধূমপান করেছিলেন। কিন্তু একটিবারের জন্যও ছোট বউয়ের হাত থেকে মেয়েটাকে বাঁচাতে আসেনি, চোখ পর্যন্তও তুলে তাকায়নি। ওভাবেই যতক্ষণে অজ্ঞান হয়ে যায়নি ততক্ষণ পর্যন্ত দমে যেত না। নাবিলা বেগম যেন এই সব পৈশাচিক আনন্দ পায়। যে কোনো কারণে রেগে গেলেই তার হাত ওঠে রাইসার ওপর, এ যেন অভ্যস্ত। বাড়িতে একটা কুকুর পালন করলেও নাকি মায়া হয়, সেখানে রক্ত মাংসে গড়া জলজ্যান্ত অনুভূতি সম্পন্ন একজন মানুষ ছিল রাইসা।
ছোট বুকে দাগ লেগে লেগে একটু একটু করে আজ এত বড় হয়েছে। কি হলো ভাবি, তুমি কাঁদছো কেন? রাইসা চটজলদি চোখের পানিটুকু মুছে নিল। কই আপু, আমি কাঁদছি না তো, এমনি চোখে কিছু হয়তো পড়েছে। মেহরিমা নওয়ান মুচকি হাসি দিয়ে রাইসার মাথায় হাত রাখলো। মার্জিয়াকে মিথ্যা বলতেই পারে, কিন্তু একজন মায়ের চোখ তার সন্তানের চোখের পানি আড়াল করবে কি করে? রাইসা বুঝলো ধরা পড়ে গেছে। মায়েরা বুঝি এমনই হয়, সন্তানের বলার আগেই তার মন পড়ে ফেলতে পারে। হৃদয় ভাঙা কষ্টের কদর করছে মেহরিমা নওয়ান। এই তো মার্কেটে যাওয়ার সময় একটা এতিমখানায় গিয়ে নিজের জমানো 15,000 টাকা দিয়ে আসলো। গতকাল যে রাইসার মাথার ঘন কালো কেশ দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল মায়ের কথা ভেবে, তারপরেই মনে মনে ঠিক করেছিল কিছু দান করার জন্য, যাতে তার মেয়ের মাথা ভর্তি চুলগুলোই নজর না লাগে। শুধুমাত্র যে মুখে বললেই নজর লাগে এমনটা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আইনাল হক, অর্থাৎ চোখের নজর সত্য, যা একটা উটকেও রান্নার পাতিল পর্যন্ত নিয়ে আসে। রাইসা মাথা নত করে বলল, তেমন কিছু নয় আম্মু। মায়ের কথা বুঝি খুব মনে পড়ছে, বললেন মেহরিমা নওয়ান। মাথা ঝাঁকিয়ে বলল, জি। ক্লাস শেষ করে নিজের কেবিনে গিয়ে বসতেই জিহাদ আর ফাহিম দুটো দৌড়ে আসলো, যেন রিপোর্ট করতে এসেছে। একজন ফোনের মাইক ধরে আছে তেজের মুখের সামনে, আরেকজন আইফোনের ক্যামেরাটা ধরে আছে। গোপন তথ্য পেলেই ফাঁস করে দিবে এই কল্পনা। তেজ বিরক্ত হয়ে বলে উঠল, কি হচ্ছেটা কি? ফাহিম বলল, কি হয়েছে সেটা তো তুই বলবি, আর জিহাদ সেটা ভিডিও করবে। নে শুরু কর। হোয়াট? এসব হোয়াট ফট আমাদের সামনে করবি না, আমাদের প্রশ্নের উত্তর দিবি, তারপর বাকি কথা। তেজ কপাল কুঁচকে বলল, আমি কোনো আসামি নই যে তোরা এইভাবে প্রশ্ন উত্তর পর্ব চালাবি, আর দুই, আমি তোদের উত্তর দেওয়ার জন্য বাধ্যও নই। ঘাটতালার থেকে এমন উত্তরের আশাই করেছিল, কোনো না, কেননা এক কথায় যে ওদের উত্তর দিবে না এটা আগেই তারা জানতো। জিহাদ আর ফাহিম নিজেদের মধ্যে তাকাতাকি করলো। ফাহিম সিরিয়াসনেস বজায় রেখে বলল, আচ্ছা তুই কি বলতো, তুই বাড়ি যাবি না বলে আমাদের ফোন পর্যন্ত নিয়ে বন্ধ করে রেখেছিলি, এত রাতে হঠাৎ কি হলো যার জন্য বেরিয়েও গেলি? আর কোথায় গেলি এটাও বলে যাসনি। জিহাদ বলে উঠল, তুই যাওয়ার পর আম্মু যখন খুঁজে পাইনি তখনই ঝাড়ু নিয়ে আমাদের দুজনকে তাড়া করেছিল। তুই থেকেও আমাদের তেজপাতা করিস, না থেকেও করিস। তোর সাথে থেকে কাহিনীটা এমন হয়ে গেছে আমাদের, যে সামনে গেলে শিং দিয়ে গোতা খাবো আর পেছনে গেলে লাথি। যেমন হাতি, ওই শলা মারলেও লাখ টাকা, আর বাঁচলেও লাখ টাকা। আর তুই থাকলেও আমাদের জীবন শেষ, না থাকলেও শেষ। তোদের এসব ফালতু প্যাচ প্যাচ শোনার টাইম নেই আমার, এখন থেকে বের হ। জিহাদ বলে উঠল, যে না, আমরা উত্তর না নিয়ে বের হব না। ফাহিম দাঁতে দাঁত কেলিয়ে বলে উঠল, তুই এত রাতে কোথায় গিয়েছিলি? সত্যি করে বলতো, বাড়িতে নাকি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে? উত্তর না দেওয়া পর্যন্ত ওরা যাবে না সেটা তেজ বুঝে গেছে। বাড়িতে গিয়েছিল। তা তোদের সাথে থাকবো কি করে? বাড়িতে বিয়ে বাড়ি শুরু করে নাচানাচি করছিস, একটা ব্র্যান্ড খুলে নাচানাচি করলে তো ভালোই ইনকাম পাবি। এখন যা এখান থেকে, ডিস্টার্ব করিস না। দুজন দুজনের মুখের দিকে তাকালো, যার অর্থ কেউই বুঝলো না। দুজনেই বাড়িতে যাওয়ার কথা বলছে, আবার এটাও বলেছিল তেজের বাবার সাথে কথা বলে দেখবে। কিন্তু তেজের এক কথা, সে বাড়িতে যাবে না। হঠাৎ কি এমন হলো যার কারণে এত রাতে চলে গেল? আচ্ছা ভাই, সত্যি বল, তোকে দেখে মনে হচ্ছে কোনো না কোনো ঘাপলা হয়েছে। ফাহিমের কথায় জিহাদ উচ্চ স্বরে হেসে উঠল। চারপাশে তার হাসির প্রতিধ্বনি যেন তাল বাজিয়ে চলছে। ওকে দেখে তোর ঘাপলা মনে হচ্ছে? কিন্তু আমি বলছি শোন,
ওই নিজেই একটা ঘাপলার কারখানা। নিজে জড়িয়ে পড়বে জালে, আর বাঁচানোর জন্য আমরা গেলে আমাদেরকে এই জালের ভেতরে আটকে বেরিয়ে আসবে। তেজ টেবিল থেকে ডাস্টার হাতে নিয়েই ছুড়ে দিল জিহাদের উদ্দেশ্যে, হুঙ্কার ছড়ল, তোরা এই মুহূর্তে বেরিয়ে যাবি। জিহাদ সরতে সরতেও ডাস্টার এসে বাম হাতের বাহুতে লাগলো। হাত দিয়ে ডলতে ডলতেই তেজের উদ্দেশ্যে বলল, তুই কি মানুষ? এভাবে বন্ধু হয়ে বন্ধুকে আঘাত করতে পারলি? জানিস সবকিছুর আগে বন্ধু, তোর ব্যবহারে আমার মরে যেতে ইচ্ছে করছে। তো বেঁচে আছিস কেন? মরে যা। ফাহিমও দাঁত কেলিয়ে বলল, জনসংখ্যা বেশি হয়েছে, তুই মরে গিয়ে পরিবেশ বজায় রাখ, অবদান পাবি। আর পুরো বিশ্ব তোর এই আত্মত্যাগের কথা স্মরণ করে ফেব্রুয়ারির 31 তারিখে শোক দিবস পালন করবে। মরে যাওয়ার পর অবদান পেয়ে কি করব আমি? আর তোরা দুটো মীর জাফরের চেয়েও বিশ্বাসঘাতক বেশি। ফাহিম দাঁতে দাঁত বের করে বলল, বিশ্বাসঘাতকতা করো না প্রিয়, তুমি ছাড়া আমি কারো নই, তোকে আমারও হতে হবে না, যা ভাগ। বলেই বেরিয়ে গেল জিহাদ। তেজ ভার্সিটি থেকে সবে বাড়ি ফিরেছে, নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলো। মেহরিমা নওয়ান খাবার বেড়ে দিয়ে ছেলের দিকে তাকিয়ে আছে। রাতে ফিরেছে অথচ জানায়নি। সকালে উঠে জিজ্ঞেস করলে বলে, রাতে এসেছি, তাড়াতাড়ি খাবার দাও, অনেক খিদে পেয়েছে। তখনই হন্তদন্ত করে খাবার বেড়ে দিলেন। সকালে উঠে রাইসা মেহরিমা নওয়ানকে হাতে হাতে সাহায্য করে দিয়ে নিজের রুমে গিয়ে বসে আছে। এই ছেলে 3 দিন বাড়ি ছিল না, এক নজর চোখে দেখতেও পারেনি। ছেলেটা বড্ড জেদি হওয়ায় তার বিপরীতে যাওয়াও যায় না। গত রাতের বিষয়টা তেজ বলতে গিয়েও বলেনি। ওই মেয়ে সম্পর্কে কোনো কথাই সে আর মুখে তুলবে না। ঠকবাজের দল সব কয়টা। তেজ খাওয়ায় মনোযোগ দিল। আর কি কি লাগবে তার মা অনবরত জিজ্ঞেস করেই যাচ্ছে। খাওয়া শেষ করে শুধু বলল, মা আমি অফিসে যাচ্ছি, বলেই চলে গেছে। কথার বিপরীতে মায়ের উত্তরের কোনো রূপ অপেক্ষা না করেই বেরিয়ে গেল। রুমের মধ্যে একা বসে আছে রাইসা। তার ভাষ্য মতে এখন বাইরে না যাওয়ার অনুরোধ আছে। ঘরের কোণে বসে তাকিয়ে রইল বারান্দা দিয়ে খোলা আকাশের পানে। তখনই উড়ে গেল এক ঝাঁক পাখি। তাদের কিচিরমিচির শব্দে চারিদিক ভরে উঠল। নীরবতার মাঝেই যেন সুখের শান্তি পেল। পাখিদের মতো স্বাধীন বোধ হয় পৃথিবীতে আর কোনো প্রাণী নেই। ওরা দুই ডানা মেলে পুরো বিশ্ব ঘুরতে পারে, ওরা ধরা ছোঁয়ার বাইরে যেতে পারে। তবে একবার বন্দি দশায় আবদ্ধ হলে ওদের মুক্তির পথ খোলা থাকে না। তেজ আসবে বলে আগে থেকেই রাইসাকে খাইয়েছে। তেজ বাড়ি আসলে না জানি কতক্ষণে অফিসে যাবে, ততক্ষণ রাইসা